এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। 5 বছর পর দেশে ফিরছে নীল আর ওর বেস্ট ফ্রেন্ড আয়াত। ঝাড়া মোছার কাজ করছিল নিশু। কলিং বেল বেজে উঠতেই বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলেই এভাবে কেউ ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকবে নীল ভাবতেও পারেনি। নিশুকে দেখেই আয়াতের হাসি পেয়ে গেল। নীলের মাথায় ঢুকছে না এই মেয়েটা কে। কাকে চাই? ঝাড়ু নামাও। নিশু যে এতক্ষণ ঝাড়ু উঠিয়ে রেখেছিল সেই দিকে ওর খেয়াল ছিল না। এমনিতেই কাজ করছিল, তারপর এরা এসে বিরক্ত করছে। আয়াত দেখে যদিও ততটা খারাপ লাগেনি, কিন্তু নীলকে দেখে একটুও ভালো লাগেনি। যদিও চেহারাটা একদম হিরো টাইপ, তবে প্রচণ্ড তেরা মনে হচ্ছে এই ছেলেকে। নামাবো না, আগে বলুন কাকে চাই। দেখি সরো, ভেতরে ঢুকতে দাও। নিশু এবার দরজা আগলে দাঁড়ালো। না বললে এক পাও নড়বো না। আয়াত মুচকি হেসে বলল, এটা নীলাস হাসানদের বাসা না? হ্যাঁ, নীলাশ হাসানের কি হন আপনি? তুমি নীলাস হাসানের কি হও? আমি ওনার বউ হই। আপনার কোনো সমস্যা? আয়াত নীলের দিকে তাকিয়ে আছে। নীল একবার তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। মেয়েটার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। কি বলছে এই মেয়েটা এসব? তুমি নীলাস হাসানকে চেনো? তুই থামবি? আয়াত নিশুর দিকে তাকিয়ে বলল, দয়া করে একবার আপনার শাশুড়ি মাকে ডাকুন তো। নিশু গলা চড়িয়ে ডাক দিল। আম্মা! নিশুর চিৎকারে নীলের মাথায় আগুন ধরে যাচ্ছে। ও তাড়াতাড়ি কানে হাত দিয়ে বলল, উফ আল্লাহ, কই থেকে এটা তুলে আনলা? ইলারা বেগম বিড়বিড় করে নিশুকে বকছিলেন। কতবার করে এই মেয়েকে এইসব করতে নিষেধ করেছেন, কে শোনে কার কথা। লেখাপড়া বাদ দিয়ে উনি এখানে ঝিগিরি করছেন। হঠাৎ নিশুর চিৎকার শুনে উনি তাড়াতাড়ি নিচে নেমে এলেন। পাঁচি মেয়ে, দরজায় দাঁড়িয়ে চিৎকার দিচ্ছিস কেন? সামনে এগোতেই দেখলো নীল দরজায় দাঁড়িয়ে আছে। ইলারা বেগম দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। নিশু এখনও ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইলারা বেগম ধমকে উঠলেন, কি হলো, এখনো এভাবে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? পেটাবি নাকি? আয়াত মুচকি হেসে বলল, আপনি না এলে মনে হয় সত্যি সত্যি পেটাতো আন্টি। এত বড় সাহস ওর আছে নাকি? কোথাকার কে নীলাস হাসানকে ঝাড়ু পেটা করবে? নিশু ওকে একটা ভেঙচি দিয়ে হাত থেকে ঝাড়ুটা ফেলে দিল। ও ভাবছে তার মানে এই ছেলেটাই নীলাস হাসান। ছি, এতক্ষণ কি বলেছে ও এসব। নীলাস হাসানের বউ। নিশু চলে গেলে ইলারা বেগম ওদের নিয়ে নীলের রুমে গেল। ইলারা বেগম নীলকে উদ্দেশ্য করে বললেন, চেহারার কি হাল করেছিস দেখেছিস? এবার আর তোকে আমি যেতে দিচ্ছি না। আয়াত নীলকে খোঁচা দিয়ে বলল, এবার মনে হয় না এমনিতেও যাবে। পাগল নাকি তুই? আমি না গেলে ওখানে কি অবস্থা হবে জানিস? জানি, কিন্তু তুই ওখানে থাকলে যে তোর মা শান্তিতে থাকতে পারে না, সেটা জানিস না? নীল ইলারা বেগমের গলা জড়িয়ে ধরে বলল। ওরে আমার মেয়েটা। ইলারা বেগমের মনে হলো উনি যেন ওনার প্রাণটা ফিরে পেয়েছেন। ছেলেটা না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে। যত যাই করো, এবার আর আমি তোমাকে যেতে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সেসব পরে হবে। এখন বলো তো, ইস্যু ফেরেনি এখনো? ওর ফিরতে আরো ঘন্টাখানেক লাগবে, পরীক্ষা চলছে। ও। নীল কি যেন ভাবলো, তারপর ইলারা বেগমের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে যে মেয়েটাকে দেখলাম ওকে, আচার আচরণে তো বুয়া মনে হলো, যেভাবে গলা চড়িয়ে রাখছিল, কিন্তু দেখে মনে হলো পড়ালেখা জানে। তোদের সাথে মজা করেছে, এমনিতে খুব ভালো। আমার বান্ধবীর মালিহার মেয়ে। ওর বাবা মানে মালিহার স্বামী জামান সাহেবের বদলি হয়েছে চিটাগাঙে, তাই আপাতত কিছুদিন আমাদের বাসায় থাকবে ও। যাই হোক, তোরা ফ্রেশ হয়ে নে, সবাই একসাথে লাঞ্চ করব। নীল আয়াতের দিকে তাকিয়ে বলল, জাস্ট 5 মিনিটস মা, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই ওয়াশরুমের দিকে দৌড়। খবরদার, তুই আগে ওয়াশরুমে ঢুকবি না। ওর কথা শেষ হওয়ার আগেই নীল ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। এই ছেলে এবার কখন বেরোবে আল্লাহই জানে। ইলারা বেগম রুমে এসে নিশুকে বকছেন, তোর কি কোনো আক্কেল আন্দাজ নেই? এভাবে ঝাড়ু হাতে কেউ দাঁড়িয়ে থাকে?
নীল একা হলে একটা কথা ছিল, সাথে ওর বন্ধুও ছিল। তুই এভাবে দরজা খুলতে গেলি কেন? আমার ঘরের কাজের মেয়ে নেই? আমি কি জানতাম নাকি তখন ওরা আসবে? সেটা না হয় বুঝলাম, কিন্তু এভাবে গলা চড়িয়ে ডাকছিলি কেন? আমি ভেবেছিলাম অন্য কেউ, তাই মজা করেছিলাম। যা ফ্রেশ হয়ে আয়। চেহারা ছুরুত তো কাজের মেয়ের মতো বানিয়ে রেখেছিস, বাদর মেয়ে। খবরদার আর যদি এমন করেছিস। নিশু চট করে ইলারা বেগমের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার উপর রেগে আছো খালামণি? রাগ করার মতো কাজ করলে রাগ করব না? সরি, আর কখনো এমন করব না। আর এমন করলে আমি কি এমনি এমনি ছেড়ে দিব নাকি? যা ফ্রেশ হয়ে যা। আয়াত ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে। এই নীল, ইয়েস ব্রো। তাড়াতাড়ি বের হ প্লিজ। আমার দেরি হবে, তুই পাশের রুমে যা। ইস্যু তো এখনো ফেরেনি, ওর রুমে যা। এটা কেমন কথা? আয়াতের সাথে ইস্যু ছাড়া এই পরিবারের সবারই ভালো সম্পর্ক, কিন্তু ইস্যুর সাথে একদম বনিবনা নেই। সে যাই হোক, হুট করে একটা মেয়ের বেডরুমে তো ঢুকে যাওয়া যায় না। যদিও সে এখন নেই, নীল জানে আয়াত ভুলেও ওই রুমের কিনার দিয়ে যাবে না, তাই এমন করছে। আল্লাহ তোর বিচার করুক হারামি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, নীল এখনও বেরোয়নি। এই ছেলে ইচ্ছে করে এমন করছে। আয়াত চুপচাপ বেডের ওপর বসে আছে। আজকে বের হোক নীল। ইলারা বেগম নিশুকে পাঠিয়েছেন ওরা কী করছেন এতক্ষণ দেখে আসার জন্য। দরজার কাছে এসেই নিশু টোকা দিল, আসবো? জি আসুন। নিশু ভেতরে ঢুকতেই আয়াতের চোখ কপালে উঠে গেল। একেবারে অন্য রকম লাগছে। ফর্সা গায়ের রং, সাথে কালো সালোয়ারের কামিজ, এক কথায় অসাধারণ। তবে তখনকার চাইতে অনেক আলাদা লাগছে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিশু লজ্জা পেয়ে গেল। আসলে খালামণি পাঠিয়েছে আপনাদের দেরি দেখে। আয়াত মুচকি হেসে বলল, খালামণি মানে আপনার শাশুড়ি মা? ইস, কী বলতে ও যে কী বলে ফেলে নিজেই জানে না। তবে আর যাই হোক, নীলের মতো এমন ঘাড় তারা ছেলেকে বিয়ে করে জীবনটা ছাড়খাড় করার কোনো মানেই হয় না। তখন আসলে আপনাদের সাথে দুষ্টামি করছিলাম, সরি। এমন করাটা একদমই উচিত হয়নি। আচ্ছা যাই হোক, আপনার নামটা কিন্তু জানা হলো না। জি, আমার নাম জরিনা বেগম। আয়াত হা হয়ে আছে। এত সুন্দর একটা মেয়ের নাম জরিনা কি করে হয়? আচ্ছা, ও কি মজা করছে? দেখে তো মনে হচ্ছে না। আপনার নাম? আয়াত এখনও শক কাটিয়ে উঠতে পারেনি। কি হলো আপনার? হুম। বলছি আপনার কি হয়েছে? না কিছু না। উনি কোথায়? কে নীল? 1 ঘন্টা হয়েছে ওয়াশরুমে ঢুকেছে, এখনো বের হয়নি। এতক্ষণ কি করছে উনি? কোনো বিপদ আপদ হয়নি তো? ওয়াশরুম থেকে নীলের গুনগুন করে গানের আওয়াজ ভাসছে। শুনলেন? ইচ্ছে করে এমন করছে ফাজিলটা। আপনি ওনাকে কিছু বলছেন না কেন? অনেকবার ডেকেছি, বের হচ্ছে না। ইচ্ছা তো করছে বাথটবে চুবিয়ে রাখি কতক্ষণ। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন, আপনাকে গেস্ট রুমে নিয়ে যাচ্ছি। আয়াত নিশুর পেছন পেছন বেরিয়ে হাঁটা ধরল। নিশু বেরিয়ে যাওয়ার সময় কি মনে করে ওয়াশরুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেল। এবার ঠেলা বুঝবা নীল। আধা ঘন্টা হয়ে গেছে, আয়াতের কোনো সারা শব্দ না পেয়ে নীল ওয়াশরুম থেকে বেরোনোর জন্য দরজা খুলল। কিন্তু এই কি, দরজা খুলছে না কেন? আয়াত কি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে গেল নাকি? এবার কি হবে? ভাগ্য ভালো ফোনটা নিয়ে ভেতরে ঢুকেছে। আয়াতকে কয়েকবার কল দিল, কিন্তু ধরছে না। ধরবে কি করে? ও তো ফ্রেশ হচ্ছে। ফোনের আওয়াজ পেয়ে নিশু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো নীল ফোন দিচ্ছে। নিশু একবার ভাবলো আয়াতকে ডেকে বলবে যে নীল কল করেছে। পরে ভাবলো একটু শিক্ষা হোক বজ্জাত ছেলেটার। ও ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়ে বেরিয়ে গেল। ইস্যু ভার্সিটি থেকে সবেই ফিরেছে। আজকেও তানিমের বাচ্চা ওকে কান ধরিয়ে দান করিয়ে রেখেছে। ওর মেজাজ চরম খারাপ হয়ে আছে। ও এসে সোজা উপরে চলে গেল। নিশু ওর পেছন পেছন ওপরে উঠল। ভাবে কি উনি? ওনার জায়গায় ক্যাম্পাসে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষা কেমন হয়েছে? তানিমের আন্ডা। হে আবার কেমন কথা? তুই জানিস আজকে আমাকে কি বলেছে? কি বলছেন? আমি নাকি একটা মুরগি, তাই পরীক্ষার খাতায় সবসময় আন্ডা পাই। তুই কি বলেছিস? আমি বলেছি আপনি একটা অ্যানাকন্ডা। তারপর? তারপর আর কি, কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। উনি যে কেন তোর সাথে এমন করে বুঝি না। জানিস না, ভালো মানুষের শত্রু বেশি। নিশু একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম। ইস্যুকে নিয়ে নিচে নামতেই ইলারা বেগম ডাক দিল, কিরে নীল নিচে আসছে না কেন?
আয়াত কিছু বলার আগে নিশু বলে উঠল, খালামণি, আমি ওনাকে ডাকতে গিয়েছিলাম, বলল মাথা ব্যথা করছে ওনার, এখন ঘুমাবেন, কেউ যাতে ডিস্টার্ব না করে। কি? এই ছেলে কখন কি করে নিজেও জানে না। তখন বলল খিদে পেয়েছে, এখন বলছে ঘুমাবে। তাই তো বলি চেহারার এমন হাল হয়েছে কি করে। ওখানেও নিশ্চয়ই খাওয়া দাওয়ার অনিয়ম করেছে। ঠিক আছে, তোরা সব বসে যা। আয়াত ইশারায় নিশুকে জিজ্ঞেস করলো। কি হচ্ছে এসব? নিশু একটা মুচকি হাসি দিয়ে বোঝালো, নাথিং। সবার খাওয়া দাওয়া শেষ। এমন সময় ইলারা বেগমের ফোনটা বেজে উঠল। আমি নিয়ে আসছি খালামণি। রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে নিশু চমকে উঠল। সর্বনাশ, নীল কল দিয়েছে। এখন যদি খালামণিকে সব বলে দেয়, হোফ, কেন যে তখন খালামণিকে মিথ্যা কথা বলতে গিয়েছিল? কি দরকার ছিল ইচ্ছে করে ওর পিছে লাগা? আর কোনো উপায় না পেয়ে নিশু ফোনটা সুইচ অফ করে দিল। কিরে, ফোন কই? রেখে এসেছি। কেন? কল সেন্টার থেকে ফোন এসেছিল তাই। গল্প করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। এর মধ্যেই নীলের কথা কারও মনে নেই। আয়াতের সাথে নিশুর বেশ ভালোই জমে উঠল। আড্ডা শেষ হতেই সবাই যে যার রুমে চলে গেল। নিশু উঠে যাচ্ছিল, আয়াত পেছন থেকে ডাক দিল, কিছু বলবে? নীল। ও মাই গড! ও ভুলেই গেছিল নীলের কথা। লাফ দিয়ে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। রুমে ঢুকেই আগে ওয়াশরুমের দরজা খুলে দিল। ইস্যুও এসেছে সাথে। দরজা খুলতেই নিশু ওর হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল ভয়। ভাইয়া, রুমে এসে ফোন হাতে নিতেই দেখলো নীলের অনেকগুলো মিসড কল। ফোনটা ফেলে রেখে নিচে গল্প করতে গিয়েছিল, কিন্তু নীল এতবার কল দিল কেন এসব বুঝতে পারছে না। তাই দৌড়ে নীলের রুমে এসেছিল। কিন্তু এসব কি? ভাইয়া, আয়া দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। বাথটাবের ওপর বসে আছে। তুই এখানে কেন? নীল বসে আছে তো বসেই আছে, কোনো জবাব দিচ্ছে না। আয়া তোকে হালকা ঝাঁকি দিচ্ছে। নীল, আর ইউ ওকে? নীল উঠে বেরিয়ে গেল। ও বেরোতেই নিশু খেয়াল করলো বাথটাবের ওপর রক্ত লেগে আছে। ওয়াশরুমের আয়নাটাও ভাঙা। নিশু দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। ইস! নীল ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল। আয়াত আস্তে করে ডাক দিল। নীল! নীল এবার মুখ খুলল। তুই যদি এখন আমার সাথে একটা কথা বলেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নীল ধারণা আয়াতই ওয়াশরুমের দরজা লাগিয়েছিল, তাই সব রাগ ওর ওপর। আয়াত চুপ হয়ে গেল। এখন কিছু বলে লাভ হবে না, ওর রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু নিশু চুপ করানো গেল না। ও শুরু করে দিল। এত চিৎকার করে বলার কিচ্ছু নেই, জানো না এটা ভদ্রলোকের বাড়ি? নীল ভ্রকুচকে ওর দিকে তাকিয়ে আছে। আয়াত আর ইস্যু হ্যাঁ। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? নীল ইস্যুর দিকে তাকিয়ে দাঁতের দাঁত খেঁচে বলল, এই মাথা খারাপের মেশিনটাকে আমার সামনে থেকে সরা ইস্যু। আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে। প্লিজ জরি, তুমি এখন এখান থেকে যাও। জরি? ইস্যু দৌড়ে এসে নিশুর হাত চেপে ধরে বলল, প্লিজ চল এখান থেকে। না, যাব না। সিচুয়েশন খারাপ দেখে আয়াত নীলের কাছে গিয়ে বলল, সরি নীল, আসলে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে খেয়ালই করিনি। আমি তোর কাছে কিছু শুনতে চেয়েছি। সরি। তুমি ওকে বকছো কেন? দরজা তো লাগিয়েছি আমি। ইস্যু এবং আয়াত দুজনেরই মাথায় হাত। বোকা মেকি সর্বনাশ করছে। নীল রেগে গিয়ে ফুলদানিটা সোজা ড্রেসিং টেবিলের আয়না বরাবর মারল। নিশু ভয় পেয়ে গেছে। নীল ওর দুবাহু চেপে ধরে বলল, কি বলে তুমি? সরি, আমি আসলে বুঝতে পারিনি। এবার বুঝবে। নীল আয়াত আর ইস্যুকে বের করে দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ওরা বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু নীল খুলছে না। নিশু ভয় পেয়ে গেছে। কি করতে চাইছে নীল? কি হলো, দরজা বন্ধ করলে কেন? কারণ আমি এখন তোমাকে নাচাবো। মানে যা শুনেছ তাই। কেন? আমি বলছি তাই। আমি কেন তোমার কথা শুনবো? ঠিক আছে, নাচতে না চাইলে অন্য কিছু করবো। রাজি? নিশু এবার নরম হয়ে এলো। দেখো, ভুল তো মানুষই করে, তাই না? আর সেই ভুল কয়জনে স্বীকার করতে পারে বলো? আমি আমার ভুল স্বীকার করছি, প্লিজ। তাই নাকি? ঠিকই বলেছো তুমি, ভুল তো মানুষই করে। আর সেই ভুলের জন্য শাস্তি কয়জন দিতে পারে? আমি এখন তোমাকে শাস্তি দেব। নিশুর ভয়ে কাঁদো কাঁদো অবস্থা। মনে মনে নিজেকে গালি দিচ্ছে, ঠিক হয়েছে। সেদে সেদে কেন এই ছেলের সাথে ঝগড়া করতে গেলি? তো তুমি রেডি? না।
এক মিনিট, আমি রেডি করে দিচ্ছি। নীল বলেছে ঠিকই, কিন্তু এইটুকুও নড়ছে না। নিশু ভালোই বুঝতে পারছে নীল ওকে কিছুই করবে না, ভয় দেখাচ্ছে। তবু একটু বাজিয়ে দেখতে চাইলো। নিশু নীলের একেবারে সামনে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, কি হলো, আমাকে রেডি করে দিবে না? নীল থতমত খেয়ে গেছে। বলে কি এই মেয়ে? দেখো, আমি কিন্তু সত্যি আজকে ছাড়ছি না। ধরেছো কখন যে ছাড়বে বলছো? বুঝেছি, এই মেয়ে আমাকে টিস করছে। নীল এবার ওর দিকে এগোতে লাগলো। নিশু ভয় পেয়ে গেল। কি হলো? তুমি এদিকে আসছো কেন? নীল কিচ্ছু বলছে না। বাধ্য হয়ে নিশু চিৎকার করে বলে উঠল, তুমি যা বলবে আমি শুনবো। নীল মনে মনে হাসছে ওর কাণ্ড দেখে। এবার লাইনে এসছো, দেখি শুরু করো। কি শুরু করব? কেন, নাচবে? যতক্ষণ নাচবে ততক্ষণ শাস্তি মাফ। নাচ বন্ধ হলে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দেব। কি? ওকে, আমি গান প্লে করছি। তোর বইয়ের কপাল আল্লাহ এত খারাপ কেন করলো? আহারে বেচারি। নীল দিলবার দিলবার শুরু করে দিল। নিশু হামলার মতন ওর মুখের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। বাইরে থেকে আয়াত আর ইস্যু কিছু বুঝতে পারছে না গানের আওয়াজ শুনে। কি হচ্ছে ভেতরে বলো তো? ইস্যু বিরক্ত হয়ে বলল, আমি কি জানি, তুমি যেখানে আমিও তো সেখানে। সেটা ঠিক করে বলা যায় না। ইস্যু এবার মুখ বাঁকিয়ে শুরু করলো, আমি কি করে জানবো বলুন? আপনি যেখানে অবস্থান করতেছেন আমিও তো সেখানেই অবস্থান করিতেছি। আয়াত তো হাত দুটো জোর করে বলল, আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে এসেছি, মাফ চাইছি। নীলের চেহারার কোনো পরিবর্তন নেই। ও গান চালিয়ে নিশুকে নাচার জন্য ইশারা করছে। কি হলো? সুন্দর দেখে একটা গান প্লে করা যায় না? অবশ্যই যায়, তবে তার জন্য মানুষটাকে সুন্দর হতে হয়। তোমার চেহারার সাথে এটাই ভালো যায়। এত বড় অপমান! শয়তানের চালা, নীল, বিল, চিল, পাতিল। জোরেই বলে ফেললো। নীল অবাক হয়ে বলল, পাতিল দিয়ে কি করবে? তোর মাথায় বাড়ি মারবো, হারামি। কিছু না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নিশু গানে তালে তালে হাত পা ছুটছে। ঘামে ওর পুরো শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে। মনে মনে নীলের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে। নীল বসে বসে মজা নিচ্ছে। নিশোর হাত পা ছোড়াছুড়িতে এতটাই ব্যস্ত যে ও সামনে থাকা ভাঙা কাঁচের টুকরোগুলোতে অল্পের জন্য পা দিয়ে ফেলতো, যদি নীল দৌড়ে এসে ওকে সরিয়ে না দিত। দুজনেই একেবারে কাছাকাছি। নিশো ওর মুখের দিকে চেয়ে আছে। নীল ওকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ও কিছুটা ইতস্তত হয়ে বলল, অল্পের জন্য তো কাছে টুকরো পায়ে গেতে যেত। নিশো ওর দিকে চেয়েই আছে, কোনো কথা বলছে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তুমি নও। নীল এবার ধমক দিয়ে উঠল। কি হলো, কথা গানে যায় না? নিশু বিরক্ত হয়ে বলল, মিউজিক অফ তো। তুমি কি ভেবেছ আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব? নেভার। ও এবার প্লে করলো। My name is Sheila, Sheila की जवानी, I'm too sexy for you, मैं तेरे हाथ ना आने। No, Sheila, Sheila की जवानी, I'm too sexy for you, ना तेरे हाथ ना आने। তুই একটা শয়তান, খবিশ, হনুমান। অনেকক্ষণ পর নিশু ক্লান্ত হয়ে বসে পড়েছে। যা নাচার নাচিয়েছে এই বজ্জাত ছেলেটাকে। নীল ওর সামনে হাঁটু মুটে বসে বলল, মনে থাকবে আর আমার পেছনে লাগার চেষ্টা করবে? তোকে তো আমি ছাড়বো না। ও মেজাজটা কন্ট্রোল করে বলল, জীবনও না। গুড, এবার যাও তো, আমার খাবার নিয়ে এসো। আমি? তোমার কে? নিশু বিরক্ত হয়ে উঠে বেরিয়ে গেল। ও বেরোতেই আয়াত আর ইস্যু ওকে ঘিরে ধরলো, এতক্ষণ ভেতরে কি হচ্ছিল বলার জন্য। আমার মাথা হয়েছে। ওরা দুজন এবার ভেতরে ঢুকে নীলের হাবভাব বোঝার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হলো না। এই ছেলেকে কিছু বোঝার উপায় নেই। নীল ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোরা কিছু বলবি? না মানে ভাইয়া, ভিতরে থেকে গানের আওয়াজ শুনলাম। কি হচ্ছিল ভেতরে? তোরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলে, কি হচ্ছিল? না, আয়াত আমাকে বলেছে। নীল আয়াতের দিকে তাকিয়ে আছে। না মানে গানের আওয়াজ অনেক জোরে আসছিল তো তাই। কি করছিলি ওর সাথে তুই? নাচিয়েছে। মানে তুই এতক্ষণ ধরে ওকে নাচিয়েছিস? কেন, কি হয়েছে? আমি যে 4 ঘন্টা ধরে ওর জন্য ওয়াশরুমে আটকে ছিলাম। তাই বলে এতক্ষণ? কেন, দরদ হচ্ছে বুঝছি? আয়াত চুপ করে গেল।
নিশু যতই নীলের উপর বিরক্ত হোক না কেন, বারবার তখনকার ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। নীল ওর কতটা কাছাকাছি এসেছিল, নীল কাছে আসতে কেন ওর অন্যরকম একটা ফিল আসলো ও বুঝতেই পারছে না। যাই হোক, এসব বাদ দিয়ে ও নীলের জন্য খাবার নিয়ে গেল। খাবার সামনে রেখেই নিশু চলে যাচ্ছিল, নীল ওকে ডেকেই দাঁড় করালো। কি? এদিকে এসো। নিশু কাছে আসতেই নীল বলল, বসো। নিশু অবাক হয়ে যাচ্ছে ওর কাণ্ড দেখে, তবু নীল কি করতে চাইছে বোঝার জন্য ওর সামনে বসে পড়ল। আগে তুমি টেস্ট করবে সব। কেন? আমি তো খেয়েছি। তোমাকে বিশ্বাস নেই, যদি খাবার কিছু মিশিয়ে দাও তখন। আমি পারবো না। খেতে হলে খাও, না হলে নাই। তাই নাকি? তখনকার ডোজ মনে হয় কম পড়ে গেছে। মানে? মানে তুমি টেস্ট করবে নাকি অন্য কিছু টেস্ট করাবো? কি টেস্ট করবে তুমি? নীল ওর দিকে হালকা একটু এগিয়ে বলল, মুখে বলবো নাকি প্র্যাকটিক্যালি দেখাবো? এই ছেলের বিশ্বাস নেই, আস্ত শয়তান একটা ছেলে। ঠিক আছে। নীল ওর নাকটা টিপে দিয়ে বলল। দ্যাটস লাইক এ গুড গার্ল। নিশুর টেস্ট করা শেষ হলেও ও উঠে গেল। নীল আপন মনেই হাসছে। সোজা কথা বললে এই মেয়ের কানে যায় না। হয়েছে? হবে কি করে, এখনো তো বিয়েই করিনি। অবশ্য তুমি অনুমতি দিলে বিয়ে আগেই। নিশু রেগে গিয়ে বলল। অসভ্য বদমাইশ একটা। ও আর দাঁড়ালো না, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। নীল আপন মনেই আবারও হেসে উঠল। বিকেলবেলা ছাদে উঠতেই আয়াত আর নীল ইস্যু নিশু দুটোই ছাদের কার্নিশের ওপর বসে গল্প করছে। নীল দিল ইস্যুকে এক জোরে ধমক। এই শো, পাঁচে মেয়ে শয়তান আচর করেছে নাকি তোর উপর? নাম তাড়াতাড়ি। নীলের ধমক খেয়ে ইস্যু তাড়াতাড়ি নেমে গেল, কিন্তু নিশু ঠাঁই বসে আছে। নীলকে ওর দিকে রাগে লুকে তাকাতে দেখে আয়াত বলল। দাঁড়া, আমি দেখছি। আয়াত নিশুর কাছে গিয়ে আস্তে করে ডাক দিল। এই জরি, এই সময় এখানে দাঁড়িয়ে থাকাটা ভালো নয়, নেমে যাও প্লিজ। দাঁড়া 1 মিনিট, তুমি বারবার ওকে জরি বলে ডাকো কেন? তো কি বলে ডাকবো? জরি না, ওটা আমার ভালো লাগে না, তার চেয়ে জরিই সুন্দর। মানে? মানে আমি ওকে জরি বলেই ডাকবো, আর তুমি এমন জেরা করছো কেন? হ্যাঁ ঠিকই তো, তুই এমন জেরে করছিস কেন? তাছাড়া ওর সাথে এই নামটাই ভালো যায়। ইস্যু নিশুর কাছে এগিয়ে গিয়ে বলল। এই নিশু, ওরা এসব কি বলছে? নিশু? হ্যাঁ, ওর নাম নিশিতা জামান, নিকনেম নিশু। কি বললি? হিসু? নিশু এক ছটকায় কার্নিশের ওপর থেকে নেমে নীলের সামনে এসে বলল। কি বললে তুমি? নীল উল্টো দিকে ফিরে বলল। হিসু, আমি গেলাম। নিশু চিৎকার দিয়ে বলল। নীল বিল চিল পাতিল। নীল থমকে গেল, তারপর নিশু সামনে এসে বলল। কি বললে? নিশু এবার ভাব নিয়ে বলল। ইস্যু, আমি গেলাম। নীল কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আয়াত ওর পিঠে চাপড় মেরে বলল। দোস্ত, শি ইজ ড্যাম কিউট। আয়াতের কথা ওর কানে গেছে কিনা কে জানে, ও বিড়বিড় করে বলল। আচ্ছা বিচ্ছুত এমে। আয়াত হাসছে ওর কথা শুনে। ইস্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনকে পর্যবেক্ষণ করছে আর বোঝার চেষ্টা করছে এদের মনের ভেতর কী চলছে। রাতের বেলা খেতে বসে নিশু এলো না। নীল আর আয়াত টেবিলে এসে বসেছে। নিশু সন্ধ্যার দিকে খেয়ে নিয়েছে, তাই রাতে খাবে না বলেছে। কি রে ইসু, বিচ্ছুটা এলো না? ইলারা বেগম অবাক হয়ে বলল। কে বিচ্ছু? ইস্যু উৎসাহের সহিত বলল। তুমি তো জানো না মা, এর মধ্যে কত কাণ্ড হয়ে গেছে। মানে? ইস্যু কিছু বলার আগে নীল ধমক দিয়ে ঠান্ডা করে দিল। মানে এখন আমার প্রচুর খিদা পেয়েছে। ইলারা বেগম স্বাভাবিক হয়ে বললেন। হ্যাঁ তাই তো, এক্ষুনি দিচ্ছি। রুমে এসে নীল লম্বা হয়ে শুয়ে পড়ল। আয়াতর পাশে এসে বসলো। নীল, হুম? আমরা কি সত্যি আবার ফিরছি? না, মিথ্যে মিথ্যে। তোদের দুই ভাই বোনের এক প্রবলেম, সবসময় খালি তেরা উত্তর, ঠিক করে কথা বলা যায় না। নীল একটা মুচকি হাসি দিয়ে বলল। এবার গ্রীষ্মের মতো আমিও তোর সাথে সাধু বছর কথা বলবো নাকি? দূর। ও বিরক্ত হয়ে শুয়ে পড়ল। নীলের ঘুম আসছে না, ও বারান্দায় গিয়ে বসলো। বারান্দায় বসতেই দেখলো ইস্যুর ঘর অন্ধকার, কিন্তু আবছা আলোতে বারান্দায় একজনকে দেখা যাচ্ছে। নীল আস্তে করে ডাক দিল। ইস্যু নাকি? না, আমি। ও, এত রাতে বারান্দায় কি করছো তুমি? আলু ভর্তা খাচ্ছি, খাবে? ওর এমন উত্তরে নীল হতভম্ব হয়ে গেল। বাদুর মেয়ে। নীল বিড়বিড় করতে করতে রুমে ঢুকে গেল। কি ফাজিল মেয়ে, ইচ্ছে করে তুলে আছাড় মারি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলো আয়াত নেই, নিশ্চয়ই নিচে নেমে গেছে। ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে গেল।
সোফায় আয়াত একা বসে আছে। কি রে, একা বসে আছিস কেন? তো কি করব? ইস্যু কোথায়? ওদের নাকি পরীক্ষা চলছে, ভার্সিটিতে গেছে। আর মিস শেষি বোতল? সেম। সেজন্য বুঝি এমন ক্যাবলাকান্তের মতো বসে আছিস? মোটেও না। না হলেই ভালো। ব্রেকফাস্ট শেষেই দুজন সোফায় বসে আড্ডা দিচ্ছে। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। কে আসলো? দরজা খুলে দেখবে। বুয়া দরজা খুলতেই রুষা এসে হাজির। আয়াত চোখ মুখ কুচকে ফেললো ওকে দেখে। নীল হাসছে। রুষা এসে নীলকে জড়িয়ে ধরল। কেমন আছো সুইটার? ভালো, তুমি কেমন? এতদিন ভালো ছিলাম না, এখন অনেক বেশি ভালো। তুমি আমাকে বলনি কেন তুমি আসছো? আমি তোমাকে রিসিভ করতে যেতাম। আই এম সো সরি, আসলে তাড়াহুড়োতে সব ভুলে গেছিলাম। সব দোষ আয়াতের, ওই তো বারবার তাড়া দিচ্ছিল। রুষা আয়াতের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। হাই। হাই। রুষা সোফাতে বসে ছিল কিন্তু নীলের গায়ের উপর হেলান দিয়ে। আয়াত বিরক্ত হতেই টিভি অন করলো। ইস্যু তামিমের রুমে বসে আছে, পাশে নিশু। দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। কি লিখছো খাতায় তোমার? ইস্যু নিশু দুজনেই চুপ। বলো কি লিখছো? আপনি খাতা দেখেননি স্যার? তানিমের মেজাজ এবার আরও চটে গেল। দাঁড়াও দাঁড়াও তুমি। ইস্যু দাঁড়িয়ে গেল। এবার চেয়ারের উপর দাঁড়াও। ইস্যু দাঁড়াতেই তানিম বলল, এবার কান ধরে দাঁড়িয়ে থাকবে তুমি। ইস্যু ভাবছে কানে যখন ধরাবি তখন ওনাকে আরেকটু জ্বালানো যাক। কার কান ধরবো স্যার? আমার? না থাক, ধরছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ইস্যুকে চেয়ারটার উপর দাঁড় করিয়ে রেখেছে। পায়ে টন টন করছে। তানিম এক মনে বই পড়ছে। স্যার। তানিম ওর দিকে না তাকিয়ে বলল, বলো। নাম মানে মা আপনাকে আমাদের বাসায় যেতে বলেছে। ভাইয়া দেশে ফিরেছে তো তাই। তাই নাকি? কবে ফিরলো? গতকালকে। ঠিক আছে, আন্টিকে বলবে আমি যাব। কবে? আজকালকের ভেতরেই যাব। শালার বেটা, আয় খালি একবার তুই। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। বাসায় এসে দেখলো রুষা এসেছে। ইস্যু এগিয়ে গেল। আইসো, কেমন আছিস? ভালো, তুই কেমন? আমি ভালো। নিশু আর চোখে রুষাকে দেখছে। মেয়েটা একেবারে নীলের গায়ের ওপর বসেছে। আর নীল অসভ্য একটা। নিশু ওপরে ওঠার জন্য পা বাড়াতেই আয়াত বলল, দাঁড়াও নিশু, আমিও যাব। রুমে এসেই নিশু ফ্রেশ হয়ে নিল। হঠাৎ রুষার কথা মনে পড়তে ভাবছে নিশ্চয়ই ওদের ঘনিষ্ঠ কেউ হবে, নাহলে নীলের সাথে এত ক্লোজ হয়ে বসতো না। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ফ্রেশ হয়ে খেয়ে নিল। রুমে এসে বিছানায় গাইলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। নীল রুষাকে নিয়ে উপরে আসছিল। ইস্যুর রুম ক্রস করতেই দেখলো দরজা খোলা। নীল রুষার দিকে তাকিয়ে বলল, তুমি রুমে যাও, আমি একটু আসছি। রুষা যেতেই ও ইস্যুর রুমে ঢুকলো। নিশু ঘুমাচ্ছে। নীল কি মনে করেই কাঁথাটা ওর গায়ের উপর জড়িয়ে দিয়ে আবারও বেরিয়ে যেতে নিলেই ঘুমের ঘোরে নিশু ওর হাত চেপে ধরল। নীল মুচকি হেসেই ওর হাতটা ছাড়িয়ে আবারও বেরিয়ে গেল। বিকালবেলা নিচে নামতেই দেখলো আয়াত আর ইস্যু বসে বসে মুভি দেখছে। নিশুকে দেখে আয়াত বলল, ঘুম ভাঙলো? বেশ ভালো ঘুম হয়েছে। কি করছো তোমরা? মুভি দেখছি। উপরে এক মুভি চলছে আর নিচে এক মুভি। উপরের মুভি দেখার সৌভাগ্য আমাদের নেই, তাই নিচে বসেই মুভি দেখছি। মানে? ইস্যু আয়াতের দিকে তাকিয়ে বলল, যত সব বাজে কথা। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোরা কি বলছিস? মানে নীল যখন ওর হবু বউকে নিয়ে রোমান্স করতে ব্যস্ত। হবু বউ মানে? ঠিক তা না, আসলে রুষা আমার ফুফাতো বোন। ফুফা ফুপির ইচ্ছে ওকে ভাইয়ার বউ করার জন্য। বাবা মারও অবশ্য তেমন একটা আমত নেই, তবে মা বলেছে ভাইয়ার সাথে আলাপ করে ফাইনাল ডিসিশন জানাবেন। ও, তার মানে বিয়েটা মোটামুটি ফাইনাল? হুম, এখনও তো ভাইয়াকে জানানোই হয়নি। মাকে জিজ্ঞেস করতেই বলল সবই দেশে ফিরেছে, কিছুদিন যাক, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপারে নীল কোনো আপত্তি করবে না। আমরা সবাই সেটাই ভাবছি। আয়াত আর ইস্যু হঠাৎ করে কথা বন্ধ করে টিভির দিকে মনোযোগ দিল। লাস্ট সিন চলছে। নিশু বিরক্ত হয়ে ম্যাগাজিন নিয়ে বসলো। ইলারা বেগম এসে ইস্যুকে ঠেলছে নীলের ঘরে কফি নিয়ে যাওয়ার জন্য। ইস্যু নড়তেই নারাজ। বুয়া কোথায়? ছুটি নিয়েছে। তাছাড়া নীলের ঘরে আমি বোয়াকে দিয়ে কপি পাঠাবো নাকি? জানা মা। এই নিশু, তুই জানা প্লিজ।
ইলারা বেগম নিশুর দিকে তাকিয়ে বললেন, যাবি? আমি? আচ্ছা থাক, আমিই যাচ্ছি। তোমার কষ্ট করতে হবে না, আমি যাচ্ছি। নিশু কফি হাতে দরজার বাইরে দাঁড়াতেই ভেতর থেকে হাসাহাসির আওয়াজ আসছে। ও বাইরে দাঁড়িয়ে ভাবছে ভেতরে ঢুকবে কিনা। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দরজা টোকা দিল। কাম ইন। নিশু ভেতরে ঢুকতেই দেখলো রুষা নীলের গেঞ্জি আর ট্রাউজার পরে বসে আছে। ছি ছি, বিদেশে পড়ালেখা করে এসে এই শিখেছে ওরা। রুষা ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকে নীলকে জিজ্ঞেস করলো, ওকে, তোমাদের নতুন মেইড? নীল হাসছে নিশুর দিকে তাকিয়ে। নিশুর রকে গা ঝুলে যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, তুমি কফি রেখে যাও। নিশু রাগে ঠাস করে ট্রেটা রেখে বেরিয়ে গেল। নীল হাসছে ওর কাণ্ড দেখে। ও এমন করলো কেন? আসলে ও মায়ের বান্ধবীর মেয়ে। ওর বাবা বদলি হওয়াতে কিছুদিন আমাদের এখানে থাকবে। তুমি আমাকে আগে বলোনি কেন? ওকে রাগানোর জন্য। তুমি ভাবতেও পারবে না, রাগী এই মেয়ে। কিন্তু মামি কি ভাববেন বলো তো? আমার মনে হয় না ও মাকে গিয়ে কিছু বলবে। এর শোধ আমার উপরে তুলবে। তোমার ওপর তুলবেন মানে? এই মেয়ের সাথে কি নীলের মেলামেশা আছে নাকি? আর বলো না, এসেছি থেকে ওর সাথে আমার ঝগড়া লেগে আছে। তাহলে তো ভালো। তুমি ভাবতেও পারবে না যা দুষ্ট এই মেয়ে। তাই নাকি? আর বলো না, সেদিন আমাকে 4 ঘন্টা ওয়াশরুমে আটকে রেখেছিল। বলো কি? এই মেয়ে তো দেখছি ভীষণ ডেঞ্জারাস। নীল মুচকি হেসে বলল, ডেঞ্জারাস কেন জানি না, স্বভাবের দিক থেকে একদম বাচ্চা। তোমার তো দেখছি একদিনেই ওর সম্পর্কে ভালোই জানাশোনা হয়ে গেছে। ওই যে বললাম না, এসেছি থেকে ওর সাথে আমার লেগে আছে। রুষার ব্যাপারটা সুবিধের লাগছে না। নীলের এত কনসার্ন কেন ওকে নিয়ে? টপিক চেঞ্জ করার জন্যই বলল, তুমি কি আবার যাবে নাকি? তেমনও তো হওয়ার কথা। নীল আর রুষা নিচে নামতেই দেখলো নিশো, আয়াত আর ঈশো সোফায় বসে গল্প করছে। নীল গিয়ে আয়াতের পাশে বসে পড়ল। আয়াতের অন্য পাশে নিশো বসে আছে। রুষা গিয়ে নীলের পাশে বসে পড়ল। ওরা সবাই হাসাহাসি করছে। নীল আর চোখে মাঝে মাঝে নিশোকে দেখছে। তার মানে আজকে মিস ইসিকা হাসানকে তানিম ভাই ভালোই ডোজ দিয়েছে। একদম। তো মিস ইসিকা হাসান, আপনার ফিলিংস কেমন? নিশো হাসছে আয়াতের কথা শুনে। আয়াতের বাচ্চা খুব ভাব না ওর সাথে। নীল আয়াতের পেছনে দিয়ে হাতটা দিয়েই নিশোর পেটে সুড়সুড়ি দেওয়া শুরু করলো। নিশো আয়াতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আয়াত? কি হলো নিশু? নিশো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিছু না। একটু পর পরিবেশ আবারও স্বাভাবিক হয়ে গেল। নীল এবার হাতটা পেছনে নিয়ে নিশোর গেঞ্জিটা হালকা উঠিয়ে দিল কোমরে একটা চিমটি বসিয়ে। আউচ! আয় নিশু, কি হলো? নিশোর এবার মেজাজ গরম হয়ে গেল। দিল আয়াতের গালে কষে এক চর বসিয়ে। আয়াত গালে হাত দিয়ে হাঁ হয়ে বসে আছে। নীল মিটিমিটি হাসছে। আমি এ ধরনের দুষ্টামি একদম পছন্দ করি না। আয়াতের বাচ্চা একদম ঠিক হয়েছে। কিন্তু আমি করেছি নাকি? তুমি জানো না? আয়াত বোকার মতো গাল নাড়িয়ে বলল, না। তুমি আমাকে চিমটি দিলে কেন? আমি? তুমি দাওনি? কসম আল্লাহর। তাহলে আমাকে চিমটি দিল কে? নীল এমন ভাব ধরে বসে আছে যেন কিচ্ছুই জানে না। আচ্ছা তুমি এমন করছো কেন? একটা চিমটিতে তো কেউ মরে যায় না নাকি? কারেক্ট। নিশো এবার নীলের সামনে গিয়ে বলল, সত্যি করে বলো তো, তুমি দাওনি তো? নীল ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার কোমরে কি লোশন লাগাও বলো তো? উফ, যা সফট। নিশো তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরল। নীল এবার অনবরত ওর হাতে চুমু দিয়ে যাচ্ছে। নিশো তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিল। অসভ্য একটা। আয়াত নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই ওকে চিমটি দিয়েছিলি তাই না? আর মাঝখান থেকে চর খেলাম আমি? রুষার মোটেও ভালো লাগছে না এইসব। নীলের এত আগ্রহ কেন মেয়েটার প্রতি? সেটা ওকে জিজ্ঞেস করো। কি হলো নিশু? সরি আয়াত, আই এম এক্সট্রিমলি সরি তোমাকে ভুল বোঝার জন্য। আয়াত জোরে হেসে দিয়ে বলল, সুন্দরীদের হাতে দু একটা চর থাপ্পড় না খেলে জীবনের কি মানে আছে বলতো? তাহলে আমি একটা মারি? তুমি সুন্দরী সেটা কে বললো? নিশো হাসছে ওর কথা শুনে। আয়নায় একবার নিজের চেহারাটা দেখো। তার কোনো প্রয়োজন নেই, আমি জানি আমি সুন্দর। ঠিক তাই, আর তোমার মনটাও অনেক সুন্দর। চর খেয়ে কিছু বলেনি বলে একেবারে ওর ভক্ত হয়ে গেলি? সেটাও বা কয়জন পারে। যাই হোক, আমি উপরে যাচ্ছি।
নিশু উপরে উঠে গেলে আয়াত আর নীল ঝগড়া লেগে গেল। আয়াত নীলকে ইচ্ছে মতো মারছে। হারামি, তুই শুধু শুধু ওকে চিমটে দিতে গেলি কেন? নীল হাসছে ওর কাণ্ড দেখে। আমি চিমটি না দিলে তুই ওর সামনে এমন হিরো হতে পারতি। সেজন্যই তো আজকে বেঁচে গেলি। রুষা রাতে থেকে গেছে। দিনের শেষে প্ল্যান হলো কালকে সবাই মিলে ঘুরতে বের হবে। তানিমকেও ফোন করে আনা হবে। রুষা থাকার ব্যবস্থা করা হয়েছে নীলের পাশের রুমে। রাত 1:30 সবাই মাত্র ঘুমিয়েছে। এর মধ্যেই রুষা চিৎকার দিয়ে এসেই নীলের রুমে ঢুকলো। নীল আর আয়াত এক লাফে উঠে বসে পড়ল। রুষা ভয়ে চিৎকার দিচ্ছিল। নীল উঠে এসে রুষার কাঁধে দুহাত রেখে ওকে শান্ত করলো। কি হচ্ছে রুষা? আমার একা ভয় লাগছে ওই রুমে, আমি তোমার সাথে ঘুমাবো। আয়াত বিড়বিড় করতে করতে বলল, সব নাটক এই মেয়ের। মাঝরাতে এসেছে দুটো ছেলের রুমে উনি একা ঘুমাতে। রুষা ভয় কাঁদছে। দেখো, ভয়ের কিছু নেই, আমরা সবাই আছে, শান্ত হও প্লিজ। আমার ভয় করছে নীল। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। কোথায়? নীল ওকে ইস্যুদের রুমে নিয়ে গেল। ঘুমিয়ে পড়েছিস? ইস্যু ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল। যাও রুষা, শুয়ে পড়ো। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? ও একা ঘুমোতে ভয় পাচ্ছে, তাই তো তোদের রুমে নিয়ে এলাম। ইস্যু রুষার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আগে বলবে না? এসো ভিতরে এসো। রুষার ভেতর ঢোকার সময় দরজাটা আরেকটু ফাঁক হওয়াতে ভেতরে নিশুকে দেখা যাচ্ছে, বেঘরে ঘুমাচ্ছে। নীল সেদিকেই তাকিয়ে আছে। ইস্যু দরজা লাগানোর সময় বিষয়টা খেয়াল করলো। ভাইয়া, ও সরি, আসছি আমি। সকালবেলা ব্রেকফাস্ট করেই সবাই বেরোনোর প্ল্যান করলো, কিন্তু তার আগে আয়াত বলল, আমরা কে কার সাথে যাব সেটা ঠিক করে নিলে হয় না? আমরা তো একসাথেই যাচ্ছি। আরে বাবা, গাড়ি যেহেতু নিচ্ছি না, তাই কে কার সাথে যাবে আসবে প্ল্যান করে নিলে ভালো হতো। একসাথে এতজন, তা না হলে অসুবিধা হবে। ঠিক আছে, আমি আর নিশু যাচ্ছি। না, আমি আর নিশু। তাহলে টস হোক, কে কার সাথে যাবে। সেটাই ভালো। কিন্তু বিধিবাম নিশুর পড়ল নীলের সাথে, আয়াত ইস্যুর সাথে, আর তানিম বেচারা পড়েছে রুষার সাথে। আমি যাব না। কেন এসে বেবি, ভয় তোমার হিসেবে পেয়েছে নাকি? নিশুর রাগে কেঁদে দেওয়ার অবস্থা। একদিনেরই তো ব্যাপার নিশু, তুই এত রিয়েক্ট করছিস কেন? ঠিক আছে, আমি যাব। রুষার অনেক চেষ্টা করেছিল যাতে নীল নিশুকে সাথে নিয়ে যেতে না পারে, কিন্তু কোনো লাভ হলো না। ওরা কিছুতেই নিয়ম ভাঙবে না, তাই বাধ্য হয়ে ওকে তানিমের সাথেই যেতে হলো। সারাটা রাস্তা নিশু মুখ ভার করেছিল। নীলের এমন খারাপ লাগছে, শুধু শুধু ওর জন্য বেচারির আনন্দটাই মাটি হয়ে গেল। নিশু? নিশু চুপ করে আছে, ওর কথা বলতে ইচ্ছে করছে না। তবে এই প্রথম নীলুকে নাম ধরে রেখেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও ওর দিকে তাকালো। সরি। ইটস ওকে। জিজ্ঞেস করবে না কিসের জন্য? কিসের জন্য? নীল ওর কোমরে আর একটা চিমটি দিয়ে বলল, কালকে রাতে এইভাবে চিমটে দেওয়ার জন্য। কি? নীল একটা শয়তানি হাসি দিয়ে বলল, মুখটা বন্ধ করো, মাছি ঢুকে যাবে তো। তুমি একটা লুচু। নীল ওর পাশে আরেকটু ঘেঁষে বসে বলল, কি আর করবো বলো, চোখের সামনে এরকম হটি বিউটিকে দেখলে কার মাথা ঠিক থাকে? নিশো গায়ের ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে সরে বসলো। নীল শুধু হেসেই যাচ্ছে ওর কাণ্ড দেখে। নিশো অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। নীল ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হলো হটি নটি? তোমার সাথে আসাটাই আমার ভুল হয়েছে, এমন চলে আমি আসতামই না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর কিছু বলবো না। এক বাসে সিট না পেয়ে ওরা আলাদা আলাদা আসছে। জায়গাটা দূরে, তাই কেউ দেরি করতে চাইলো না। যেতে যেতে এমনিতেই সন্ধে হয়ে যাবে। কালকে সারাদিন ওখানে কাটিয়ে তারপর রাতে আবারও ফিরবে সবাই। ইস্যু আয়াতের কাঁধে মাথাটা দিয়ে চোখ বন্ধ করে আছে। তানিম পেছন থেকে সব খেয়াল করছে। ওর মেজাজ গরম হয়ে যাচ্ছে, তার উপর রুষাটাকে জ্বালিয়ে মারছে। নীল যে কি করে এই গায়ে পড়া মেয়েটাকে সহ্য করে আল্লাহই জানে। খারাপ লাগছে ইস্যু? না, ঘুম পাচ্ছে। তাহলে চোখ বন্ধ করে একটা ঘুম দাও, কাছাকাছি আসলে আমি সজাগ করে দেব। না, আমি ঘুমাবো না। এইমাত্র বলে ঘুম পাচ্ছে, তাহলে ঘুমাবে না কেন? আমি ঘুমালেই যদি তুমি উল্টা পাল্টা কিছু করে বসো, পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই। মাথা উঠাও। কেন? উঠাও বলছি। ইস্যু মাথা উঠে দিয়ে আয়াত বলল, এভাবেই বসে থাকবে, খবরদার যদি আমার কাঁধে মাথা রেখেছো। ইস্যু ইচ্ছে করে ওকে রাগানোর জন্যই বলেছিল,
কিন্তু এখন আফসোস হচ্ছে। এদিকে ভীষণ ঘুমও আসছে। নীল বসে বসে ফোনে কী দেখছিল। হঠাৎ নিশোর মাথাটা ওর কাঁধে পড়তেই তাকিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। নীল ফোনটা পকেটে ঢুকে নিশোর মাথাটা ঠিক করে দিল। ওড়নাটাও গা থেকে সরে গেছে। তখন মহারানী কিভাবে পেঁচিয়ে রেখেছিল, আর এখন ঘুমের ঘরে খবরও নেই যে ওড়নাটা গা থেকে সরে গেছে। নীল ওড়নাটা ভালো করে গায়ে পেঁচিয়ে দিল। তারপর পকেট থেকে টিস্যু বের করে ওর নাকের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিল। ঘুমের ঘুরেই নিশোর শার্ট আঁকড়ে ধরল। নীল পকেট থেকে ফোন বের করে ওর কয়েকটা ছবি তুলে নিল। এদিকে ইস্যুও ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘোরে কখন যে হাতের কাঁধে মাথা রেখে শুয়েছে ও বলতেই পারবে না। আয়াত আর মাথাটা সরালো না। ঘুম নেই শুধু রুষার চোখে। বক বক করেই তানিমের মাথাটা পাগল করে দিয়েছে। তানিম শেষে বিরক্ত হয়ে হেডফোনটা কানে গুঁজে চোখ বন্ধ করে রইল। কাছাকাছি আসতেই ঈশ্বর নিজেও সজাগ হয়ে গেল। এতক্ষণ আয়াতের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে ভাবতেই ও লজ্জা পেল। আয়াত হেডফোন কানে দিয়ে গান শুনতে ওকে উঠতে দেখে বলল, লজ্জা লাগছে না এতক্ষণ আমার কাঁধের উপর মাথা রেখে যে নির্লজ্জের মতো ঘুমিয়েছিলে? উফ, আমার কাঁধটাই ব্যথা হয়ে গেছে। ঈশ্বর গেল মেজাজ খারাপ হয়ে। শুলে শুয়েছে আর কি তাই বলে এইভাবে বলবে নাকি? খবিস একটা। কি বললে তুমি? আমার কাঁধে মাথা রেখে আমাকেই খবিশ বলছো? উদ্ধার করেছেন আমাকে। আমার ঘাড়টাই ব্যথা করছে। এটা কোনো মানুষের কাঁধ হতে পারে? ইস্পাতের মতো শক্ত। অসভ্য মেয়ে, মানুষের কাঁধ তো শক্তই হয়। মোটেও না। এ দেখো আমার কাঁধ কত নরম। আয়াত হাত দিতে গেলে ইস্যু ধমকে উঠল। দেখতে বলেছি, ধরতে বলিনি। এই জন্যই বল পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই, সুযোগ পেলেই হয়েছে। আয়াত হাত দুটো জোর করে বলল, মাফ চাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবার ইস্তফা দেন। ঠিক হয়েছে। নিশু ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ ওদের বাস বিকট শব্দ করে থামতেই ও ভয়ে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। ওকে এভাবে জড়িয়ে ধরতে দেখে নীল বুঝতে পারল যে আচমকা ঘুম ভেঙে যাওয়াতে বেচারি ভয় পেয়েছে। মনে হচ্ছে বাসের টায়ার পাংচার হয়ে গেছে। নিশু লজ্জায় ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। নীল নেমে গিয়ে দেখলো ড্রাইভার আর হেল্পার মিলে বাসের চাকা লাগানোর চেষ্টা করছে। ও আবারও উঠে এসে নিশুকে বলল, নামবে নাকি? ওদের আরো ঘন্টাখানেক লাগতে পারে। নিশু নামবেই কিনা ভাবছে, পরে ভাবলো এতক্ষণ বসে থেকে তো লাভ নেই। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে, সেই খেয়ালেই নেই ওদের। অন্ধকার হয়ে গেছে। হঠাৎ মেঘের গর্জনে দুজনেরই হুঁশ এলো। কোথায় আছি আমরা? জানি না। ফিরবো কি করে? চলো উল্টো দিকে হাঁটা ধরি। দুজনে আবারও উল্টো দিকের রাস্তা ধরে হাঁটা ধরলো। আমার ভয় লাগছে। ভয় লাগলেও কিচ্ছু করার নেই, চেষ্টা করে দেখতে হবে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আশেপাশে দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। ওরা কোনো রকমে গিয়ে একটা দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। কিন্তু বৃষ্টির বেগ বাড়ছে আস্তে আস্তে। নিশু একেবারে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছাঁট এসে ওর গায়ে লাগছে। নীল এবার ওর পাশে থেকে সরে দুই হাত নিশোর মাথার দুপাশে দিয়ে একেবারে ওর মুখোমুখি দাঁড়ালো, যাতে নিশোর গায়ে বৃষ্টির ছাট না লাগে। ও একেবারে নিশুকে আড়াল করে দাঁড়িয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো সব ওর পিঠে পড়ছে। নিশু সেদিকে তাকিয়ে বলল, তুমি তো পুরো ভিজে যাচ্ছ। নীলও ওর দিকে তাকিয়ে চেয়ে আছে। হঠাৎ জোরে বাজ পড়তে নিশুকে জাপটে ধরল। ও এভাবে চেপে ধরাতে নীলের বুকে হাতুড়ি পেটাচ্ছে। ও নিজেকে স্বাভাবিক রাখার যথা সম্ভব চেষ্টা করছে, যাতে দুর্ঘটনাবশত কোনো ভুল না হয়ে যায়। কি করছো নিশু? ছাড়ো প্লিজ। নিশু ভয় কাঁপছে। নীলকে এভাবে কাঁপতে দেখে এবার এক হাত দিয়ে ওর কাঁধ চেপে ধরল। আরে বাবা, সামান্য বাজ পড়তে কি এত ভয় পায় নাকি? একটু পরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নিশু কিছুটা শান্ত হতেই নীলকে ছেড়ে দিল। নিশু ওকে ছেড়ে দিতেই আবারও বাজ পড়ল। নিশু ওকে আবারও ঝাপটে ধরল। নিশু নীলকে ঝাপটে ধরতেই নীলের মনে হলো ওর হাতুড়ি পেটাচ্ছে। এভাবে জড়িয়ে ধরলে তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। নীল ওর পিঠে হাত রেখে আস্তে করে ডাক দিল, নিশু। দেখি, ছাড়ো। দেখো, বাজ পড়া বন্ধ হয়ে গেছে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। দেখতে বলছি না, শুনতে বলছি। বাজের আওয়াজ শুনতে পাচ্ছ? নিশু ওকে আরও বেশি করে জাপটে ধরল। নীল আর পারল না, ঠেলে ওকে সরিয়ে দিল। এই মেয়ে, পাগল হয়ে গেছো নাকি? এইভাবে জোরে ধরে কি আমাকে পাগল করবে? নিশু রাগ হওয়ার বদলে মুগ্ধ হয়ে ওর কথা শুনছে। দুজনেই ভিজে যাচ্ছে, সেদিকে কারোরই খেয়াল নেই। একজন রাগে বকছে আর একজন মুগ্ধ হয়ে তা শুনছে। একটু পর নীলের হুঁশ হলো। ও আবারও নিশুকে আড়াল করে দাঁড়ালো।
নিশু হাসছে ওর কাণ্ড দেখে। হাসছো কেন? এমনি। না বললে কিন্তু কিন্তু কি? প্র্যাকটিক্যালি দেখাবো। নিশু আবারও হাসছে ওর কথা শুনে। ভয় করছে না আমার সাথে দেখা এত রাতে? নিশু ওর শার্টের কলার ধরে টেনে ওর বুকে মুখ গুজে দিয়ে বলল। এখন মোটেও ভয় করছে না। নীল কী করবে বুঝতে পারছে না। ও পুরো শরীর শক্ত করে দাঁড়িয়ে আছে। এই মেয়ের আজকে ওকে পাগল করেই ছাড়বে। নিশু ওকে ছেড়ে দিয়ে ওর গাল দুটো টেনে দিয়ে বলল। তুমি জানো তোমাকে দেখতে কত আদর আদর লাগছে, ইচ্ছে করছে একেবারে খেয়ে ফেলি। নীল হাঁ হয়ে আছে, বলছে কি এই মেয়ে? তুমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না? নিশু এবার ওর গলা জড়িয়ে ধরে বলল। পাচ্ছি না তো, শুধু তোমাকে ছাড়া। এই, তোমাদের বংশে রাত পাগল কেউ আছে? নিশু হাসছে। নীল ওর হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলল। বৃষ্টি কমছে মনে হচ্ছে। এর মধ্যেই নীলের ফোন বেজে উঠল। আয়াত ফোন দিয়েছে। হ্যাঁ বল। কোথায় তোরা? আর বলিস না, বাসের চাকা পাংচার হয়ে গেছে, তাই আমি আর ঝালমরিচ হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেলেছি। বলতেই পারবো না, বাস মনে হয় আমাদের রেখে ছেড়ে গেছে। বলিস কি? নিশু কি বলছে? ও আর কি বলবে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। ফিরবি কি করে? আজকে রাতে ফিরতে পারবো বলে মনে হয় না, কালকে সকালে ব্যাক করতে হবে। এদিকে রুষা তো আমার মাথা খেয়ে নিচ্ছে। তোরা কখন আসবি? কখন আসবি? কিরে? দেখি ওকে, ফোনটা দে তো। হ্যাঁ নীল, কোথায় তুমি? আমরা মনে হয় আজকে রাতে ফিরতে পারবো না, তোমরা কোনো চিন্তা করো না। মানে কি, নীল ওই মেয়েটার সাথে একা রাতে থাকবে নাকি? যদিও ছেলেটা নীল, তবুও পুরুষ মানুষ তো। ও কিছু বলার আগে নীল ফোন রেখে দিল। নীল ফোন রেখে দিতে নিশু ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? নীলের সাথে যে রুষার বিয়ে ঠিক হয়ে আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। না, কিছু না। সামনে এগোবে নাকি বসবে? সামনে এগোবো। হঠাৎ করে কি হলো, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তুমি কি বাঘ নাকি ভাল্লুক? না মানে কোনো মানে না, চলো আমরা এগোই। নীল হতাশ হয়ে বলল। চলো। দুজনেই হাঁটছে, তবে আলাদা আলাদা। কিছু দূর যেতেই নিশু কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। আউচ! নীল এগিয়ে গিয়ে ওর পাশে হাঁটু মুড়িয়ে বসে জিজ্ঞেস করলো। কি হলো? পাটা মনে হচ্ছে মুচকে গেছে একেবারে। ব্যথায় ও কুঁকড়ে যাচ্ছে। হাঁটতে পারবে? নিশুর গেল মেজাজ খারাপ হয়ে। দেখছে ও পায়ের ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, তাও জিজ্ঞেস করছে হাঁটতে পারবে কিনা। ও রাগ করে বলল, পারবো। নীল ওকে কোলে তুলে নিয়ে বলল। তেজ তো ভালোই, সোজা সুজি বললেই তো হয়, করে নিতে হবে। হাঁটতে পারবে না, এত তেজ দেখানোর কি আছে? আমি বলবো কেন? তুমি বুঝতে পারো না আমি ব্যথায় কষ্ট পাচ্ছি? আমার কেন বুঝতে হবে? তুমি আমার কি হও যে তোমাকে আমার বুঝতে হবে? নিশু থমকে গেল ওর কথা শুনে। আসলেই তো ও নীলের ওপর এত রাগ দেখাচ্ছে কিসের অধিকারে? না মানে, আমি যেহেতু তোমার সাথে এসেছি সেহেতু আমার রেসপন্সিবিলিটি তোমার। নীল এবার ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। রেসপন্সিবিলিটি তো মানুষ বউয়ের নেয়, আমি কেন তোমার রেসপন্সিবিলিটি নেব? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমার ইচ্ছে হলে চলো, না হলে যা মন চায় তাই করো। যা ইচ্ছে তাই করবো, পর আবার কিছু বলবে না তো? এই নামাও, আমাকে নামাও। আচ্ছা ঠিক আছে, যাও, আর কিছু বলবো না। নীল ওকে কোলে নিয়ে অন্ধকারে হাঁটছে। দুজনেই চুপচাপ। তুমি রাগ করেছো? নীল হাঁটা থামিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। না মানে তখন আমি তোমার সাথে তখন। নীল আবারও হাঁটা শুরু করতে করতে বলল। যদি বলি রাগ করেছে, কি করবে? সরি। নট এক্সপেক্টেড। তো কি করতে হবে? সুন্দর একটা হাসি দাও, তাতেই হবে। নিশু লজ্জা পেয়ে গেল ওর কথা শুনে। একা এত রাতে একটা ছেলে ওকে কোলে নিয়ে হাঁটছে, অথচ ওর কোনো ভয় লাগছে না। মনে হচ্ছে রাতটা শেষ না হলেই ভালো হবে। নীল, বলেন। আর কতক্ষণ এইভাবে কোলে নিয়ে হাঁটবে? যতক্ষণ শ্রীমতীর পায়ের ব্যথা না কমছে। পটানোর চেষ্টা করছো নাকি? তোমাকে পটানোর কি আছে? নিজেকে তো ইম্পর্টেন্স দাও কেন? খবিস একটা। রাগ করো না হিসু বেবি। আরেকবার হিসু বেবি করলে তোমার মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। নিজে বা ভেঙে বসে আছে, উনি নাকি আমার মাথা ফাটাবে? রুষা এদিকে টেনশনে সারা রাত ঘুমাতে পারেনি। সকালবেলা নীল আর নিশু ফিরেছে, কিন্তু নীলের কোলে নিশুকে দেখেই ওর টেনশন আরও বেড়ে গেল। নীল সবে নিশুকে কোল থেকে নামিয়ে একটা চেয়ারে বসেছে। রুষা গিয়ে ওকে জড়িয়ে ধরে কেঁদে বলল।
সারা রাত কোথায় ছিলে বলো তো? টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। নিশু ওর দিকে চেয়ে আছে। রুষা নীলকে জড়িয়ে ধরাতে ওর যে কষ্ট হচ্ছে ওর বুঝতে পারছে, কিন্তু প্রকাশ করলো না। আয়াত আর ইস্যু দাঁড়িয়ে আছে। নীল রুষাকে ছাড়িয়ে বলল, সব বলবো, আগে ফ্রেশ হয়ে নিই। এই ম্যাডাম পা মুচকে ফেলেছে, সারা রাত এনাকে কোলে নিয়ে হেঁটেছে, তারপর সকালে বাস ধরে এসেছে, এখন আমার হাতে ব্যথা করছে। নিশুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে, মানে? নিশুর ব্যবস্থা আমি করবই। নীলের সাথে একে বেশি মেলামেলা করতে দেওয়া যাবে না। নীল ফ্রেশ হয়ে ইস্যুদের রুমে ঢুকতেই দেখলো নিশু পা ধরে বসে আছে। ইস্যু আর আয়াত মিলে ওর পায়ে কলম লাগানোর চেষ্টা করছে। তানিম সোফায় বসে ওদের কাণ্ড দেখছে। নিশু, ব্যথা করবে না, আমি আস্তেই লাগাবো। ওষুধ না লাগালে ব্যথা কমবে না তো? লাগবে না ওষুধ, এমনিতে কমে যাবে। নীল এগিয়ে গিয়ে ইস্যুকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে রে ইস্যু? তোর হিসু বেবি ওষুধ লাগাতে চাইছে না। তুমিও? তুই ওর কথা তো পাতা দিচ্ছিস কেন? দেখি মলমটা আমাকে দে। ইস্যু নীলের হাতে মলমটা এগিয়ে দিল। নীল গিয়ে একেবারে নিশুর মুখোমুখি চেয়ারে বসলো। দেখি হাত ছাড়াও। না। দেখো, মেসেজ খারাপ করবে না, ভালোভাবে বলছি, হাত ছাড়াও। বললাম তো আমি ওষুধ লাগাবো না। দেখো, তুমি কোনো সিনেমার হিরোইন নাও, আমি সিনেমার কোনো হিরো নই যে তোমাকে বারবার করে নিয়ে বেড়াবো। আমাদের ফিরতে হবে, সো ভালোভাবে বলছি, ওষুধটা লাগাতে দাও। নীলের কথাগুলো নিশুর হজম হলো না। ও হাতটা সরিয়ে নিল পায়ের ওপর থেকে। আয়াত আর ইস্যু থম মেরে গেছে নীলের আচরণ দেখে। নিশু হাতটা সরাতেই নীল প্রথমে ইচ্ছে করে একটু জোরে চাপ দিল, কিন্তু নিশুর কোনো রিয়াকশন না দেখে বুঝতে পারলো ওর কথাগুলো ভালোই ইফেক্ট করেছে। ও এবার যথেষ্ট যত্ন করে মলম লাগিয়ে দিল। এখন কেমন লাগছে? ভালো। আমি উঠছি। নীল বেরিয়ে যেতেই ইস্যু গিয়ে নিশুর পাশে বসল। আয়াত নীলের পেছন পেছন বেরিয়ে গেল। নিশু পাখি, ভাইয়ার কথা তুই ধরিস না। ওর কথা বলার ধরনই এমন, যা বলবে মুখের ওপর বলেই দেবে। নিশু মুখ তুলে ইস্যুর দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। ইস্যু ওর চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তো ভেবেইছিলাম তুই এই নিয়ে ওর সাথে ঝগড়াই করবি, কিন্তু তুই তো পুরা বোবা হয়ে গেলি। দেখলি না কি বললো? যাই হোক, তোর পায়ে ওষুধ লাগানো তো হয়েই গেল। নীল, তুই ওর সাথে এমন করে কথা বললি কেন? কেমন করে বলছে? শুদ্ধ বাংলা ভাষাই তো বললাম, নাকি সাদা ভাষায় বলবো? তুই একদম কথা ঘোরাবি না। এত হাইপার হচ্ছিস কেন? সব ব্যাপারে মজা করা ঠিক না নীল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এত রাগ করছিস কেন? রাগ করবো না, আমার খারাপ লেগেছে। তুই যখন কথাগুলো বলেছিলি তখন ওর চোখে পানি টলমল করছিল। তাই নাকি? হ্যাঁ তাই। এই তো দেখছি একেবারে ছিচকাতনি মেয়ে। ধ্যাৎ। আয়াত বিরক্ত হয়ে চলে গেল। নীল বসে বসে ভাবছে, সত্যি কি নিশু কাঁদছে নাকি? সামান্য একটা কথাতে কাতার কি আছে? তবে ওর হাসির মতো ওর কান্নাটা নিশ্চয় অনেক সুন্দর হবে। ইস, দেখে আসলে ছিল। কালকে রাতের ঘটনাগুলো মনে পড়তেই ওর হাসি পেয়ে গেল। ও বসে কালকে রাতের ঘটনাগুলো ভাবছিল। এমন সময় রুষা এসে হাজির। আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে চলেছি আর তুমি ধ্যান করছো? তো কেন করছে আমাকে? কেন আবার? আজকে আমরা ঘুরতে যাব না? না তো, তোমাকে কেউ বলেনি আজকে আমরা কোথাও যাচ্ছি না? কেন? নিশু পায়ের জন্য হাঁটতে পারবে না, আর ওকে নিয়ে টানা হাতড়া করাটাও ঠিক হবে না। তাহলে ও থেকে গেলেই তো হয়, আমরা ঘুরে আসতে পারি। ওকে একা রেখে গেলে টেনশনে কেউ ঠিক মতো এনজয় করতে পারবো না। তার চেয়ে আজকে দিনও রেস্ট নিক, আমরা কালকেই ফিরবো। তাই বলে এভাবে ঘুরতে এসে ঘরে বসে থাকবো? বিপদ হলে তো কিছু করার নেই, তাই না? রুষার গেল মেজাজ খারাপ হয়ে। এই মেয়েটার প্রতি নীলের কনসার্ন বেরিয়ে চলেছে। কই, ওকে নিয়ে তো কখনো এমন ভাবেনি। ওকে নিয়ে তো কখনো ছোট ছোট সুন্দর দিকে কিংবা দুশ্চিন্তার কথা বলেনি। তোমার কি মনে হচ্ছে না নীল, তুমি ওকে নিয়ে একটু বেশি ভাবছো? নীল স্বাভাবিকভাবে উত্তর দিল, হচ্ছে। কেন? আমার ইচ্ছে, আমার মনে হচ্ছে আমি ওর প্রেমে পড়ে যাচ্ছে। সেটা কখনোই সম্ভব নয়। কেন বলো তো? সেটা তুমি জানো না? আমি কি করে জানবো? নীল, বলো। তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, আমি তোমাকে ভালোবাসি। মানে? হ্যাঁ। কিন্তু আমি তো তোমাকে কখনো সেভাবে দেখিয়ে নেই। তো কিভাবে দেখেছে? তুমি আমার কাছে ঈশ্বর চেয়ে আলাদা নাও, তবে বয়সে ছোট হলেও তোমার সাথে সবসময় বন্ধুর মতো চলেছে। তুমি যে সেটাকে এমনভাবে দেখবে আমি তো ভাবতেই পারছি না।
তাছাড়া তোমার অনেকবার রিলেশন হয়েছে, ব্রেকআপ হয়েছে, তাই আমি ভেবেছিলাম তুমি এসব ব্যাপারগুলো ওভাবে নিবে না। জানলে আমি কখনো তোমার সাথে এতটা ফ্রিভাবে মেলামেশা করতাম না। আসল কথাটা হচ্ছে তুমি নিশুকে ভালোবাসো। দেখো রুষা, আমি নিজেকে ভালোবাসি কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসিনি। ছোটবেলা থেকে দুজন বন্ধুর মতো চলে এসছে। আমার সব কথা তোমার সাথে শেয়ার করি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। রুষা কাঁদছে নীলের কথা শুনে। আর আমাকে না জেনে সবাই কি করে বিয়ের ডিসিশন নিল আমি ভাবতেই পারছি না। আমি তোমাকে নিজের করেই ছাড়বো। রুষা আর সেখানে দাঁড়ালো না, রেগে বেরিয়ে গেল। নীলের মেজাজ গরম হয়ে যাচ্ছে। ওকে না জানিয়ে সবাই এমন একটা ডিসিশন নেয় কী করে? রুষার উপরে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ের পেটে পেটে এত শয়তানি! বাসার সবাইকে নিশ্চয়ই ওই এইসব উল্টাপাল্টা কথা বলেছে, নয়তো ওকে না জানিয়ে সবাই ওর বিয়ে ঠিক করবে কেন? তবে টেনশনও হচ্ছে, ও যা জেদি মেয়ে। ইস্যু আর তানিম বসে আছে, দুজনেই চুপচাপ। কি হলো, আজকে মুখে তালা মেরেছ নাকি? চুপচাপ বসে আছো যে? তো কি করব? আচ্ছা থাক, বাদ দাও। তুমি আর আমার ব্যাপারে কিছু জানো? জানি, আপনি আমার স্যার, আমি আপনার ছাত্রী। আমি সে কথা বলছি না। তাহলে কি বলছেন? না মানে, তোমরা আর আমার বিয়ের কথা শুনেছ? না তো। তোমার পরীক্ষা শেষ হলে তারপর সব ঠিক হবে। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না। তার কারণ? আমার বয়ফ্রেন্ড আছে। কে সেই? আয়াত। আয়াত সবে এদিকে আসছিল। ঈশ্বর কথা শুনে আবার উল্টো দিকে হাঁটা ধরল। নির্ঘাত এই মেয়ে ওকে ফাঁসাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। ঈশু ওকে দেখে ফেলল। আয়াত। আয়াত এগিয়ে আসতে তানিম ওর দিকে অ্যাটম বোমের মতন তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি ফাটিয়ে দিবে। তানিম ভাইয়া জিজ্ঞেস করছে তোমার আর আমার রিলেশন কত দিনের? ভাইয়া? ভাইয়া? কবে থেকে শুরু এসব? আয়াত জানে, ও তো আমাকে প্রথম প্রপোজ করেছিল। কুটনি শয়তান! কি হলো বলো? আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। তানিম রাগে সেখান থেকে উঠে চলে গেল। তুমি ওনাকে মিথ্যে বললে কেন? কে বললো আমি ওনাকে মিথ্যা বলেছি? আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি জান। বিয়ে করলে তোমাকেই করব। আর করবি আমার সাথে বাদরামি? একদম মজা করবে না, বলে দিলাম। তুমি এতক্ষণ কি করছিলে? তার জন্য তুমি এমন করবে? উনি যদি বাসায় বলে দেয়? তাহলে তো আমাদের কোনো কষ্ট করতে হবে না ডার্লিং। ঈশু রেগে চলে গেল। আয়াত হাসছে ওর কাণ্ড দেখে। বেশ হয়েছে, এবার তানিম ভালো মতন ডোজ দেবে। রুষা রেগে গিয়ে নিশুর রুমে ঢুকলো। নিশু খাটের ওপর বসেছিল। রুষা গিয়ে ওর সামনে দাঁড়ালো। তুমি কি নাটক করে আমার নীলকে ভুলিয়েছো বলো তো? ভদ্রভাবে কথা বলো, এসব কোন ধরনের কথা? আমি ঠিক মানুষের সাথে ঠিকভাবেই কথা বলছি। যা বলবে ক্লিয়ারলি বলবে। তুমি জানতে না নীলের আমার বিয়ে ঠিক হয়েছে? তো তারপরেও কেন এমন করলে? কি করেছি আমি? তুমি নীলকে ফাঁসিয়েছো। পাগলের মতো কথা বলো না। আমি তোমার কথা আগামাথায় কিছুই বুঝতে পারছি না। আমি এখানে তোমাকে কিছু বোঝাতে আসিনি, আমি জাস্ট একটা কথাই বলতে এসেছি। স্টে অ্যাওয়ে ফ্রম নীল, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফর ইট। রুষা রেগে বেরিয়ে গেল। নিশোর মাথায় কিচ্ছু ঢুকছে না। কি বলে গেল রুষা? নিশ্চয়ই অসভ্যতে কিছু একটা ঝামেলা বাঁধিয়েছে। নিশো সারাদিনে একবারও ঘর থেকে বেরোয়নি। তানিম দুপুরের দিকে রেগে চলে গেছে। রাতের বেলা নীল এসেছে নিশোর পায়ের অবস্থা কেমন জানতে। তোমার পায়ের ব্যথা কমেছে? কি হলো, কথা বলছো না কেন? আমি তোমায় কিছু বলছি। তুমি কি আমার উপর রাগ করেছ? সকলের ঘটনার জন্য সরি। কি আজব, বললাম তো সরি। এত ডাউট ভালো নয়। ও রেগে বেরিয়ে গেল। নিশু বসে বসে ভাবছে ওর কি করা উচিত। নীল আর রুষার মধ্যে নিশ্চয়ই ওকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে। ঢাকায় ফিরে হোস্টেলে থাকার ব্যবস্থা করতে হবে। আর ওদের বাসায় থাকা যাবে না। কিন্তু ছেড়ে যেতেও মন সায় দিচ্ছে না। কোথাও একটা টান অনুভব করছে। সকালবেলা ওরা সব জিনিসপত্র গুছিয়ে বের হয়ে এলো। না নীল নিশুর সাথে কোনো কথা বলল না, না নিশু নীলের সাথে কোনো কথা বলল। ইশু আর আয়াত আগের মতো একসাথে বসে পড়ল। নীলও উঠে আগে বসে পড়ল। নিশু উঠতে দেখলো রুষা নীলের পাশে বসে আছে। নিশু গিয়ে একা আলাদা একটা সিটে বসে পড়ল। নীলের মেজাজ গরম হয়ে যাচ্ছে নিশুর সাহস আর তেজ দেখে। এই আয়াত। হ্যাঁ। তেজ দেখেছিস? হায় আল্লাহ, ও একা কেন? উঠে যা না, আমার সাথে তো কোনো কথাই বলছে না, তুই যা। আয়াত তাড়াতাড়ি উঠে নিশুর কাছে গেল।
ও একা বসতে চাইলে তোমার সমস্যা কোথায় নীল? এতটা পথ ও একা যাবে নাকি? তাছাড়া সিটটা তো আর ফাঁকা থাকবে না। কে না কে এসে ওর পাশে বসবে কে জানে। আগে জানলে আমি দুটো সিটই বুক করে নিতাম। রুষা নীলের অগোচরে মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরিয়ে নিল। নিশু চলো, তুমি ইস্যুর পাশে বসবে। লাগবে না, আমি এখানেই ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই। তোমার আবার কি হলো? আমি তোমার ওই দজ্জাল বান্ধবীর সাথে বসবো না। তো প্রথমে বসলে কেন? এতক্ষণ ভালো ছিল, একটু আগে ওর সাথে ঝগড়া হয়েছে। তো আমি কি করব? তুমি ওই সুইটে গিয়ে বসো, আমি এখানে বসবো। অবশেষে আয়াতের পিটাপিটিতে টিকতে না পেরে নিশু গিয়ে ইস্যুর পাশে বসলো। তুই এসেছিস ভালোই হয়েছে, না হলে শয়তানটা আমার মাথা খারাপ করে দিত। আমার তো মনে হয় এর চেয়ে বেশি তুই ওকে জ্বালাস। এই তোর কি হয়েছে বলতো? ইদানিং আয়াতের হয়ে বেশ সাফাই গাইছিস। ওর প্রেমে টেমে পড়েছিস নাকি? ওদের ঠিক সামনের সিটেই নীল আর রুষা বসেছে। নীল কান খাড়া করে রেখেছে নিশু কি বলে তা শোনার জন্য। ওর মতো ছেলের প্রেমে যে কেউ পড়তে পারে। কি? তাই নাকি? ফাসিল মেয়ে। তুই কি সিরিয়াসলি ওর প্রেমে পড়েছিস নাকি? নিশু ওর কথার কোনো উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। নীল, বলো। আমার খারাপ লাগছে, তোমার কাঁধে একটু মাথাটা রাখি। হুম। রুষা নীলের কাঁধে মাথা রাখতেই নিশুর মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। মনে মনে নীলকে 1000টা গালি দিল। বাসায় পৌঁছাতেই পায়ের ব্যথা আবারও বেড়ে গেল, কিন্তু ও কাউকে কিচ্ছু জানালো না। চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। রাতের বেলা ইলারা বেগম ওকে ডাকতে আসলে বারণ করে দিল যে ও খাবে না। পরের দিন সকালবেলা সবার আগে উঠে গেল। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে ইলারা বেগমের সাথে গল্প করছিল। উদ্দেশ্য হোস্টেলে ওঠার কথাটা বলা। খালামণি, বল। কয়দিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। তো বল না। না মানে এবার তো লাস্ট সেমিস্টার, তাই ভাবছি পরীক্ষার আগে হোস্টেলে উঠে গেলে ভালো হয়, গ্রুপ স্টাডি করা যাবে। কে শিখিয়েছে তোকে এসব বাজে কথা? পরীক্ষার আগে হোস্টেলে উঠে যদি ওখানকার পরিবেশ মানিয়ে নিতে না পারিস? আরে না, আমার অন্য বান্ধবীরা থাকছে না হোস্টেলে। এখানে কি তোর পড়ার কোনো অসুবিধে হচ্ছে? আরে বাবা, সেটা কেন হতে যাবে? বললাম না গ্রুপ স্টাডি করতে সুবিধা হবে তাই। আর তো মাত্র কয়েকটা দিন। ঠিক আছে, আমি মালিহার সাথে কথা বলে দেখি। আমি মায়ের সাথে কথা বলছি, ওরা রাজি আছে। আচ্ছা ঠিক আছে। নিশু ভাবছে আজকেই উঠে যাবে কিনা। ও পেছনে ফিরতে দেখলো নীল প্যান্টের পকেটে 2 হাত ঢুকে ওর দিকে রাগি লুকে তাকিয়ে আছে। ও কিছু বলার আগেই নীল ওকে টেনে উপরে ওর রুমে নিয়ে গেল। কি হলো, দরজা বন্ধ করলে কেন? আমাকে কেন নিয়ে এসেছো? নীল রেগে ওর 2 বাহু চেপে ধরে বলল, সমস্যা কি তোমার বলো তো? কই কি সমস্যা? কিছু বাড়াবাড়ি করো না নিশু, আমাকে এখনো ভালো করে চেনো নেই। আরেকবার হোস্টেলে যার কথা বললে শিকল দিয়ে বেঁধে রেখে দেব। আশ্চর্য, আমি হোস্টেলে গেলে তোমার প্রবলেম কোথায়? সেটা তোমার না জানলে চলবে। তার আগে তুমি বলো, তুমি কেন হোস্টেলে যেতে চাইছো? আমার ইচ্ছা। নাকি আমার থেকে পালাতে চাইছো? আমাকে আবার ভালোবেসে ফেলোনি তো? কথাটা একদম নিশোর বুকে গিয়ে বিঁধল। সত্যিই তো, ও কেন পালাতে চাইছে? সেই সুযোগ আমার নেই নীল। নীল ওর গালে 2 হাত রেখে কপালে কপাল থেকে বলল। কি বলেছে নেই? নিশো ওকে ঠেলে সরিয়ে দিল। আমার তো মনে হয় তোমার নিজের দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছো। তুমি আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো? ওর এমন আচরণে নীলের মেজাজ খারাপ হয়ে গেল। কিভাবে নিজেকে সারাক্ষণ যে ওর পেছনে ঘুরঘুর করছে সেটা ওর চোখেই পড়ছে না। নীলও সম্মান তেজে জবাব দিল, নীলেশ হাসানের ভালোবাসা এতটা সস্তা না। নীলের মনে আসলে ওর জন্য কোনো ফিলিংস আছে কিনা সেটাই জানতে চেয়েছিল, কিন্তু নীলের উল্টো জবাবে ওরও মেজাজ গরম হয়ে গেল। দেখি, ছাড়ো আমাকে। তোমার রিয়েকশন দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। কি? তুমি মনে হয় আমাকে সত্যিই ভালোবাসো। তোমার মনে হওয়া নিয়ে তুমি থাকো। তা না হলে তুমি পালাচ্ছ কেন? বললাম না আমার পরীক্ষা। ওসব মিথ্যে কথা। তাহলে সত্যি কি? তুমি আমাকে ভালোবাসো। তুমি কি আমাকে জোর করে বলাবে নাকি? যদি সেটা না হয় তাহলে তোমাকে আমার বিয়ে পর্যন্ত থাকতে হবে। বলো বলো। পারবো না। আমি জানতাম তুমি পারবে না। চোখের সামনে ভালোবাসা মানুষের বিয়ে কেউ সহ্য করতে পারবে না। ইচ্ছে করে শয়তানি করছে। আশ্চর্য তো। কে? আমি তোমার মনের কথা পড়লাম কি করে, তাই তো? ধ্যাৎ। না ঠিক আছে,
তুমি চাইলে আমি বাবা মার সাথে কথা বলে দেখতে পারি, যদিও আমার আর রুষার বিয়েটা মোটামুটি ফাইনাল। তুমি কি ভেবেছো আমি এতটাই দুর্বল? আমি এর শেষ দেখে ছাড়বো, আমার যতটা কষ্ট হোক না কেন। ঠিক আছে, আমি থাকবো তোমার আর রুষার বিয়ে পর্যন্ত। নীল ওকে ছেড়ে দিয়ে মিটিমিটি হাসছে, কিন্তু নিশু সেদিকে একবারও তাকালো না। ও ঝড়ের বেগে দরজা খুলে বেরিয়ে গেল। বিয়ে আমি তোমাকে করবো মিস নিশিতা জামান।